প্রিয় দর্শক, দেশে বিদেশে যে যেখানে বসে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভিতে সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান আইএফএসি ব্যাংক নিবেদিত এই সময়। সাথে আছি আমি মুকসিমুল হাসান এবং আমরা আজকের দিনের আলোচনার শুরুতেই দিনের গুরুত্বপূর্ণ কয়েকটি সংবাদ জানিয়ে যাব। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুকে দেওয়া একটি সাক্ষাৎকার প্রধান উপদেষ্টার, যেটি আজকে সারাদিনই আলোচনার একটি কেন্দ্রবিন্দু ছিল। সেখানে প্রধান উপদেষ্টা বলেছেন যে কোনো একটি দল বা আরেকটি দলকে অগ্রাধিকার দেওয়া যাবে কিনা, আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেবে কিনা, এই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন এটি তিনি কোনো রাজনৈতিক ব্যক্তি নয়, এটি রাজনীতিবিদদের আকাঙ্ক্ষার প্রতিফলন হবে এবং রাজনীতিবিদরা যেরকম চাবে সেরকমই হবে আওয়ামী লীগের নির্বাচনে অংশ না নেওয়া। এবং তিনি বলেছেন যে বিএনপি তো ইতোমধ্যে বলেই দিয়েছে যে তারা নির্বাচনে হয়তো আওয়ামী লীগকে চায়, সেভাবেই হয়তো সরকার ভাবছে। এবং এই প্রসঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা হাসনাত এবং সার্জিস তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং তারা হাসনাত বলেছেন যে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য যারা উদ্যোগ নেবে ইতিহাস তাদের গণশত্রু হিসেবে আখ্যায়িত করে রাখবে। এবং সার্জিস বলেছে গণহত্যার বিচারের পূর্বে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে না, প্রয়োজনে দ্বিতীয় গণঅভ্যুত্থান হবে। এর বাইরে এই প্রসঙ্গ ঠিক না হলেও দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে বিএনপির ঢাকা বিভাগীয় কর্মশালায় বক্তব্য দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বেশ কিছু শঙ্কা প্রকাশ করেছেন, বলেছেন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে, যে কোনো মূল্যে ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হবে, রাজনীতি অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে লাগবে না। এবং মির্জা ফখরুল ইসলামও সরকারের বিশেষ করে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন নিয়ে গত দুদিন ধরেই দেখেছি বক্তব্য দিয়েছেন এবং আজকে তিনি বলেছেন যে উপদেষ্টারা বিভ্রান্তিমূলক বক্তব্যের কারণে অন্তর্বর্তী সরকারের উপরে মানুষের সন্দেহ তৈরি হতে শুরু হয়েছে। এরকম রাজনৈতিক আরও কিছু গুরুত্বপূর্ণ রয়েছে। 3 জন বিচারপতি আজকে পদত্যাগ করেছেন। তার বাইরে আইন উপদেষ্টা তিনিও বেশ সরকারের নীতি নির্ধারণী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকবে কিনা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন। সেসব বিষয় নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব এবং আরও দু একটি খবর জানিয়ে দিই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এ পর্যায়ে কিছুক্ষণ আগেই ইউক্রেন হামলা চালিয়েছে রাশিয়ার উপরে, সেটিও আমরা সুযোগ পেলে আলোচনা করব। এর বাইরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যায় আজকে একটি অটোরিকশার ধাক্কায় পথচারী এক শিক্ষার্থী ইউনিভার্সিটিতেই আহত হয়েছেন এবং পরে তিনি নিহত হয়েছেন। বিশ্ববিদ্যালয় এলাকায় কিছুটা উত্তপ্ত, শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যাচ্ছে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আলোচনার জন্য স্টুডিওতে আমরা 2 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, আমরা পরিচিত হব তাদের সঙ্গে। আমার ঠিক বামে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তার ঠিক পরে রয়েছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সদস্য সচিব এবি পার্টি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি শফিক ভাই আপনার কাছে একটু প্রশ্নে যাই। দ্য হিন্দুকে দেওয়া প্রধান উপদেষ্টা যে সাক্ষাৎকার, সেটি ধরেই যদি আমি আপনাকে একেবারে সরাসরি প্রশ্ন করি এরকম যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি নিবে না সেটি আপনারা বিএনপির পরে ছেড়ে দিচ্ছেন বা মনে করছে যে বিএনপি বড় দল, সে চাইলে করবে অংশ, তাহলে একইভাবে এই মানে এরকম যে আপনাদের মানে কোনো দায়িত্ব নেই বা যদি রাজনৈতিক দলগুলো সব চায় তাহলে তারা আসবে, এরকম নীতি কি আপনাদের সংস্কারের ক্ষেত্রেও থাকবে? না, আমরা তো এখানে আমাদের রোলটা হচ্ছে ফ্যাসিলিটেটর। আমরা আমাদের উইলটা ইম্পোজ করছি না কারোর উপরে। আমরা বলছি না যে আমরা এটা বিশ্বাস করি তুমি এটা করো। আমরা দেখেন আমরা 6টা কমিশন করেছি, যেটা মেন, অন্যান্য আরও কমিশন হয়েছে। তাদের আমাদের মূল বক্তব্য আকাঙ্ক্ষাটা কি, যে তারা 31শে ডিসেম্বরের মধ্যে তারা রিপোর্টগুলো দিবে। সেই রিপোর্ট নিয়ে ইন্টারিম গভর্নমেন্ট কি করবে, ইন্টারিম গভর্নমেন্ট পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কনসালটেশন করবে, ফুয়াদ ভাইদের সাথে কনসাল্ট করবে, বিএনপির সাথে করবে, জামাতের সাথে করবে, বাংলাদেশের যারা পার্টি আছে তাদের সবার সাথে কনসাল্টে তারা ডিসাইড করবে আসলে কি হবে। সেক্ষেত্রে আওয়ামী লীগের প্রশ্নটা আসে, আওয়ামী লীগের প্রশ্নটা এই জন্য আসে কারণ এই আওয়ামী লীগের নেতৃত্বে যে ভয়াবহ রকমের হত্যাকাণ্ড হলো, তাহলে আওয়ামী লীগটা কী করা হবে, সেই প্রশ্নটা আমরা যেহেতু ফ্যাসিলিটেটর, আমরা চাচ্ছি যে সেই প্রশ্নটার উত্তরটা পলিটিক্যাল পার্টিগুলোর থেকে আসুক। এটা বেটার, বিকজ আমরা এখানে ক্ষমতা এখানে থাকতে চাচ্ছি না। আমরা তো এখানে আসি নাই যে না আমার একটা পলিটিক্যাল অ্যাম্বিশন আছে আমি সেই ইয়েতে। আমি কি জন্য আছেন এখানে, আমরা কি করবেন, আপনারা কি আমরা আমাদেরকে আমার গণ অভ্যুত্থানের মেন ম্যান্ডেটটা কি ছিল, সেটা হচ্ছে রাষ্ট্র মেরামত করা। আমরা সেই রাষ্ট্র মেরামতের যে ম্যান্ডেটটা সেটা নিয়ে আসছি এবং সেই আলোকে এই 6টা কমিশন করা হয়েছে। বড় রাজনৈতিক দল বিএনপি তো মনে করছে যে এই ম্যান্ডেট আপনাদের নাই বা আপনাদের সব সংস্কার দরকার নেই। ওরা বললে হলো না তো, ওরা বললে কি এটা হবে নাকি? আমরা প্রতিটা ওয়ালে লেখা আছে রাষ্ট্র মেরামত, প্রত্যেকটা পার্টি এসে বলছে যে আমরা এটা চাই।
মানুষের মধ্যে ভয়ের আশঙ্কা, ভয়টা কোথায়? যে যদি রাষ্ট্রের ক্রুশিয়াল কোনো রিফর্ম ছাড়া যদি আবার ইলেকশন হয়, তাহলে যেটা হবে যে আমাদের পলিটিক্যাল পার্টিগুলো পূর্বে আমাদেরকে যেভাবে আমাদেরকে চিট করেছে, আমি বলবো সেই একই জায়গায় আমরা যাব। কিন্তু আমরা কি চাচ্ছি? আমরা চাচ্ছি এমন একটা পলিটিক্যাল সেটেলমেন্ট যেটা আমেরিকার মোট্টো, সেই 1776 থেকে 1780s এর যে পলিটিক্যাল সেটেলমেন্ট হয়েছে, সেটা দেখেন 250 বছর ধরে টিকে আছে। আমরাও এরকম একটা পলিটিক্যাল, যদি তারা বললে না হয়, তাহলে তারা বললে যদি আওয়ামী লীগকে আপনারা মনে করেন যে সামনে নির্বাচনে আসতে দিবেন, তাহলে তারা বললে আবার সংস্কার, মানে দুটো একটু কন্ট্রাডিক্টরি না না না, তাদের সাথে তো আমরা কথা বলছি। আর আমরা এই আওয়ামী লীগের কি হবে সেটা তো, আওয়ামী লীগ একটা বড় পার্টি, এটা আপনার বুঝতে হবে। সেটার জন্য আমরা আমাদের আমরা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ করব, তারা আমাদের অংশীজন এবং তারাই পিপলকে রিপ্রেজেন্ট করেন। লেট দেম ডিসাইড। রাজনৈতিক দলের প্রসঙ্গেই যদি আমি একটু আসি, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছে রাজনৈতিক অধিকার নিশ্চিত না হলে কোনো সংস্কারই কাজে লাগবে না। আমরা কি রাজনীতির অধিকারের বাইরে থেকে এসেছি? এই প্রশ্নটাই তো করছি। গণ অভ্যুত্থানের এটা গভর্নমেন্ট, জি, এটা তো এমনি ফালতু কোনো গভর্নমেন্ট না যে 111-এ ধরেন যে ইয়াজউদ্দিনের বাসায় গেলাম, যে আমি ক্ষমতা দখল করে তারপরে আমি একটা করলাম। এই গভর্নমেন্ট পুরোপুরি ভালো রকমের পুরো সারা বাংলাদেশের ম্যান্ডেট নিয়ে এই গভর্নমেন্টটা এসছে। এটা তো এমনি গভর্নমেন্ট না। তা আমি তো তার আকাঙ্ক্ষা যেটা, যে এই যে রেভলিউশন হলো, যে ম্যাস আপরাইজিং হলো, তার আকাঙ্ক্ষাটাকে আমি প্রতিফলন করার চেষ্টা করছি। আচ্ছা, আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছ থেকে আসি। যে কথাটি শফিক ভাই একেবারে শেষের দিকে এসে বললেন যে 1-11 সরকার আর বর্তমান সরকার এক নয়, দুই সরকারটির ভিতরে বেসিকলি কি পার্থক্য দেখেন আপনি? ঐতিহাসিক পার্থক্য। 1-11 সরকারের জন্য কেউ 2000 মানুষ জীবন দেয় নাই। 1-11 সরকারের সময় দেয়ালে দেয়ালে এটা লেখা ছিল না যে লাখো শহীদের রক্তে ভেজা দেশটা কারো বাপের না, এই স্লোগান তরুণরা দেয় নাই। 1-11 সরকারের সময় 6,35,000-এর নিচের তরুণরা রাস্তায় নেমে আসে বলে নাই শহীদ আবু সাঈদ মুগ্ধ, শেষ হয় নাই যুদ্ধ। বাংলাদেশ 2 চাই, সংস্কার চাই, পরিবর্তন চাই, নতুন বন্দোবস্ত চাই। 1-11 সরকারের সময় লক্ষ লক্ষ মানুষ রাস্তায় এসে প্রতিবাদ করে বলে নাই যে হাসিনা তোমাকে চাই না, অথবা তোমাকে চাই না, অথবা তোমাকে চাই না। অত ফান্ডামেন্টালি ডিফারেন্ট। শুধু তাই না, বাংলাদেশে জুন জুলাই আগস্টে যেটা ঘটে গেছে সেটার কোনো সিমিলার এক্সপিরিয়েন্স অথবা এক্সাম্পল কন্টেম্পোরারি হিস্ট্রিতে শুধু আমাদের এলাকাতে না, এশিয়া অথবা আমেরিকার সাথে অথবা ইউরোপের সাথে কোনো দেশের সাথে আপনি তুলনা করতে পারবেন না। এটা বুঝবার জন্য কিন্তু আমি অনেকগুলো এক্সাম্পল বিভিন্ন সময় দিয়েছি যে গত 15-20 বছর আগে আরব বিশ্বে যেটা বাংলা বসন্ত অথবা আরব বসন্ত হয়ে গেল, আপনি কি এটাকে বাংলা বসন্ত বলতে পারছেন কিনা? এটা কি আপনার জর্জ ফ্লয়েডকে নিয়ে যে পরিমাণ আপহিভাল হয়ে গেল পশ্চিম ইউরোপ এবং আমেরিকাতে, সিভিল রাইটস মুভমেন্ট হয়ে গেল, এটা কি সেরকম কোনো বিষয় কিনা? এটাকে কি আপনি বদরুদ্দিন ওমর বলার চেষ্টা করেছেন যে 40-50-এর দশক থেকে ভাষা আন্দোলন, 47-এর পাকিস্তান আন্দোলন, তারপরে 60-এর দশকের যে ছাত্র আন্দোলনগুলো ছিল, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, এর কোনোটার সাথে এটা তুলনীয় না। বাংলাদেশের এবং এই বঙ্গীয় জনপদের ইতিহাসে এত পরিমাণ জনসম্পৃক্ত কোনো ঘটনা আমাদের নিকটবর্তী কোনো ইতিহাসে ছিল না। আপনি যদি ধরেন, আপনি নিকটতম ঘটনা কোনটা? 1757 সালের পলাশীর যুদ্ধ, 1857 সালের ফার্স্ট অর্গানাইজড স্বাধীনতার আন্দোলন, যেটাকে আমরা সিপাহী বিদ্রোহ বলছি। এটা কি কৃষক প্রজাদের আন্দোলন ছিল যারা জমিদারি প্রথা চায় নাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আন্দোলন, বঙ্গভঙ্গ যে করবার আন্দোলন এবং রদ হবার বিপক্ষের আন্দোলন, মুসলিম লীগ প্রতিষ্ঠার আন্দোলন, লাহোরের প্রস্তাবনা, প্রত্যেকটা ঘটনার বিবেচনাতে বাংলাদেশ এবং এই বঙ্গীয় জনপদে এত বড় ঘটনা কখনো ঘটে নাই। অতএব যারা এই গণ অভ্যুত্থানকে কোনো অভ্যুত্থানের সাথে তুলনা করে কথা বলবার চেষ্টা করছে, তাদের বুঝতে হবে ইতিহাস তাদের পক্ষে নাই। 90, 69, 24-এর ধারে কাছেও নাই। বাংলাদেশে 90-তে এবং 69-এর ছাত্ররা ছাড়া এই আন্দোলনগুলোতে কলেজ বিশ্ববিদ্যালয়ের বাইরে কোনো কিছু ছিল না।
ডাকসু রাকসু চাকসুর বাইরে 90-তে কিছুই হয় নাই। আচ্ছা, আমি যদি ফুয়াদ ভাই আমি আপনার কথায় মোটামুটি ক্লিয়ার, যে আমি যদি এইটা বলি যে এই আন্দোলনটাই বা এই অভ্যুত্থানটাই যদি 28শে অক্টোবর গত বছরের কিংবা নির্বাচনের আগে হতো, তাহলে সেটা হয়তো 111 কিংবা 90-এর গণ অভ্যুত্থানের মতো হতো। কিন্তু সেরকম যেহেতু হয়নি, নির্বাচনকে সামনে রেখে যেহেতু আন্দোলন না, সুতরাং এটি সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, হতাহত, মৃত্যু সব কিছু মিলে আমি ধরলাম যে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত বলি কিংবা এই কাঠামোর একটা পুনর্বিন্যাসের জন্যই যদি আন্দোলন হয়, তাহলে সেই আন্দোলনে তো রাজনৈতিক দলগুলোরও প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে অংশগ্রহণ ছিল। কিন্তু আন্দোলন পরবর্তী সময় রাজনৈতিক দলগুলো কি নির্বাচনের জন্য একটু তাড়াহুড়া করছে কিনা? সার্টেনলি করছে, কারণ হচ্ছে যে করছে হলো যে কোনো রাজনৈতিক দলের একটা মোদ্দা লক্ষ্য হচ্ছে তিনি ক্ষমতায় যেতে চান, তিনি জনগণের ম্যান্ডেট নিয়ে দেশ শাসন করতে চান, এটা থাকাটাই খুব স্বাভাবিক। তো সেই জায়গাতে বুঝতে হবে যে জুন জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়ে গেছে, সেখানে রাজনৈতিক দলের কর্মীদের নেতাদের অংশগ্রহণ ছিল কিন্তু নেতৃত্ব ছিল না। বুঝতে হবে যে আপনার মাঝে মধ্যে ফুটবলে দেখবেন যে মেসি রোনালদো সারা 1.5 ঘন্টা দৌড়ায় একটা গোল করতে পারে নাই, কিন্তু সাডেনলি দেখবেন একটা সাবস্টিটিউট প্লেয়ার 3 মিনিট আগে নেমে একটা গোল করে দিয়েছে। এখন বলতে পারেন 3 সপ্তাহে তো মেসি হয় না, কিন্তু বেচারা গোল তো করে দিয়েছে। তখন গোল্ডেন বুটের পুরস্কারটা যখন দেওয়ার প্রশ্ন আসবে, তখন কিন্তু মেসিকে দেওয়া হবে, ফিনিশারকেই দেওয়া হবে, যিনি গোলটা করেছেন সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে তাকে দেওয়া হবে। তাই এটা যেমন সত্য, 16 বছর ধরে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছেন, তাওয়াটা গরম করেছেন, লাকড়ি দিয়েছেন, চুলাটা উত্তপ্ত রেখেছেন, তারপরে হচ্ছে ডফ তৈরি করেছেন, রুটি বানিয়েছেন, বেলেছেন, দিয়েছেন, কিন্তু শেষে রুটিটা ভেজে খেয়ে ফেলছে হলো ছাত্ররা 3 সপ্তাহের মধ্যে, 4 সপ্তাহের ভিতরে, 1 মাসের মধ্যে। অতএব সেই নেতৃত্বের জায়গাটা যেমন স্বীকার করতে হবে, তাদেরকেও রাজনৈতিক দলের অবদানটা স্বীকার করতে হবে। প্রত্যেকে মিলেই এই বিন্দু বিন্দুগুলো একটা সিন্ধুতে এসে পরিণত হয়েছিল 5ই আগস্টে। সেই সিন্ধুটা হচ্ছে আওয়ামী মুজিববাদী রাজবংশের যে ফ্যাসিবাদ কায়েম হয়ে আছে 72-এর সংবিধানের উপরে ভিত্তি করে, আমরা সেটাকে মানি না। ফার্স্ট রিপাবলিক ইজ ডেড অ্যান্ড ডাস্টেড। সেই জায়গাতেই ছাত্ররা নতুন বন্দোবস্তের কথা বলেছে, যেই কথাগুলো আমরাও বলছি যে আমরা সেকেন্ড রিপাবলিক চাই। ফার্স্ট রিপাবলিক ফেল করেছে, এই সেকেন্ড রিপাবলিক কিভাবে শেপ হবে, সেখানে হচ্ছে এখনকার তর্কটা। বাংলাদেশের গণমাধ্যমে সংস্কার এবং নির্বাচনকে আলাদা ডাইকোটমি করে আলোচনা করা হচ্ছে। ইনফ্যাক্ট নির্বাচনটা সংস্কারের ইনহারেন্ট কম্পোনেন্ট, এটা আলাদা করে আলোচনা করবার কিছু নাই, এটা এটার মধ্যে আছে। এজন্য অন্তর্বর্তীকালীন সরকার যেটা করেছে, প্রথম যে 6টা কমিশন করেছে, সে কিন্তু ফান্ডামেন্টালি ওই জায়গাগুলোতেই কমিশন করেছে, সে নির্বাচন সংস্কারের কমিশনও করেছে। যদিও আমরা চাচ্ছিলাম যে দুদক এবং নির্বাচন কমিশন সংক্রান্ত কমিশন আলাদা করে করবার দরকার নাই। বদিউল আলম মজুমদারের মতো মানুষকে যদি আপনি সরাসরি চিফ ইলেকশন কমিশনার করে দিতেন, সংস্কার নিয়ে একটু পরে কথা দুদকের চেয়ারম্যান করে দিতেন, কাজটা সহজ হয়ে যেত। ওকে, আমি এই যেটি নিয়ে ফুয়াদ ভাই বলছিলেন, গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য এটা শুনলাম যে সারা মাঠ তারা 15 বছর ধরে খেলেছে, কিন্তু গোল করেছে শিক্ষার্থীরা, কিন্তু শিক্ষার্থীদের সাথে সে কারণেই হোক যে কারণেই হোক তাদের সাথে এত দূরত্ব তৈরি করা বা ঝামেলায় যাওয়া যাবে না। কিন্তু আমরা দিন যত যাচ্ছে বিএনপির থেকে আন্দোলনকারী শিক্ষার্থী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের দূরত্ব দেখছি, কখনো অন্তর্বর্তীকালীন সরকারের সাথে দূরত্ব দিচ্ছি। জাতীয় ঐক্যটা 100 দিন তো শেষ হয়ে গেল, তো এই জাতীয় ঐক্যটা বা এই যে এক ধরনের যে সবাই যে এক ছিল, সেই জায়গাটা কি একটু ভাটা পড়ছে কিনা? কোনো ভাটা পড়ছে না। তাহলে এত আলোচনা, আমাদের এখানে 4 দফা পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলাপ হয়েছে। আমরা যদি পারতাম তো আপনাদের ভিডিও দেখালে বেটার হতো। যে হৃদ্যতা নিয়ে কথা হয়, এটা তো আমি বলবো যে ইউনিক, কোনো ধরনের ইয়ে নাই। ওনাদের তো কনস্টিটিউয়েন্সি আছে, তাদের জন্য তো অনেক কথা বলতে হয়, কিন্তু তাই বলে কি আমার সাথে কি তার কি খুব সম্পর্ক কি দূরে চাচ্ছে নাকি, সেটা তো আমি দেখছি না। আমি দেখছি যে তারা আমার অংশীজন, স্টুডেন্টরাও আমাদের অংশীজন, বৈষম্য বিরোধী যে আন্দোলন সেটা আমাদের খুব ভালো অংশীজন, ওনারাও অংশীজন। তারা যে কথা বলছেন, অবশ্যই ফুয়াদ ভাই বললেন তারা তো ইলেকশন চাবে, তাদের এইটা, কারণ প্রত্যেকটা পার্টি চায় ক্ষমতায় আসতে, তার গভর্ন করার জন্যই তো সে পলিটিক্যাল পার্টিটা করেছে, এটার মধ্যে তো অমূলক কিছু না। কিন্তু আমরা বলছি যে আমাদের ম্যান্ডেটটা হচ্ছে খুবই পরিষ্কার। এই গণ অভ্যুত্থানের ম্যান্ডেট হচ্ছে বাংলাদেশ 2.0, অ্যান্ড বাংলাদেশ 2.0 করতে হলে আপনার রিফর্ম করতে হয়, এবং রিফর্মের উনি যেটা বললেন সেটাও ঠিক। রিফর্মের মূল উদ্দেশ্য হচ্ছে যে যাতে আমি একটা খুবই ফ্রি ফেয়ার পার্টিসিপেটরি ইলেকশন করতে পারি, এবং এই ইলেকশনের যে ব্যবস্থাটা সেটার জন্য ওই 1991 সালের
যে ব্যবস্থা করে আমরা যেটা 2006, 7, 8 থেকে শুরু হয়ে পুরো ধ্বংস হয়ে গেছে, হ্যাঁ, যেটা 15 বছরের বেশি টিকে নাই, এবার জন্য সেটা না হয়। আমরা এবার চাচ্ছি এটা আমাদের সেকেন্ড রিপাবলিকই বলেন আর যাই বলেন, এটা যেন 150 বছর থাকে। আমার ছেলে মেয়েরা যেন কোনোদিন আবার এইখানে এসে রক্ত দিয়ে যাতে আর একটা স্বৈরাচারকে ফেলে দিয়ে আবার সে এই আন্দোলনে না ইয়ে করতে হয়, তারা যাতে একটা প্রাউড একটা গভর্নমেন্ট পান, যেটাই উনি মনে করেন যে এটা আমার, এই ধরনের একটা। আচ্ছা, আপনি বলছিলেন যে কোনো দূরত্ব আসলে নেই, কিন্তু আমরা যখন দেখি যে রাষ্ট্রপতি ইস্যুতে থাকা না থাকা নিয়ে রাজনৈতিক দলগুলোর দেখেন, এগুলো তো ডিবেটের বিষয়। আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছেই যাই। ফুয়াদ ভাই, যেটি আমরা শুরুতেই বলছিলাম যে প্রধান উপদেষ্টার একটি বক্তব্য এবং সেই বক্তব্যকে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না, সেটিকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা, বিশেষ করে আহ্বায়ক যিনি রয়েছেন হাসনাত আবদুল্লাহ এবং জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের যিনি সাধারণ সম্পাদক সার্জিস আলম, তারা দুজনই এটার খুবই প্রতিবাদ করেছে। কিন্তু আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে একটু ভিন্ন রকমই দেখছি। যেমন প্রফেসর ইউনূসের বক্তব্যের ভিতরেই আছে যে বিএনপির মতো বড় দল চায় আওয়ামী লীগ নির্বাচনে আসুক। আমি একটু আপনার কাছে জানতে চাই আপনার দলের অবস্থান, এবং একজন বিশ্লেষক হিসেবে যদি জানতে চাই যে আগামী দিনের রাজনীতিতে, বিশেষ করে আগামী নির্বাচনে আওয়ামী লীগের আসলে কি বাস্তবতা দাঁড়াবে। দেখেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের ব্যাপারে আমি শুরু থেকে বলেছি তাদের ফেট কি হওয়া উচিত ইন টার্মস অফ ইলেকশন অ্যান্ড পলিটিক্স, সেটা একটা ন্যাশনাল কনসেনসাসের উপরে ভিত্তি করে হতে হবে। এ ব্যাপারে আমি আমেরিকার কংগ্রেশনাল হিয়ারিংয়ের মডেলে, সেনেট হিয়ারিংয়ের মডেলে একটা প্রস্তাবনা দিয়েছি এর আগে বিভিন্ন টেলিভিশনে, যেটার মধ্য দিয়ে এটা আমাদের পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির রুম খালি আছে, এখানে এটা বসতে পারে, 5, 7, 10 জন এক্সপার্ট থাকতে পারে, এর ভিতরে মানবাধিকার কর্মী থাকবেন, রাজনৈতিক গবেষক থাকবেন, হিস্টোরিয়ান থাকবেন, সোশিওলজিস্ট থাকবেন, লয়ার থাকবেন, তারা বসবেন। তাদের ম্যান্ডেট হবে হচ্ছে দেশের রাজনৈতিক দল, তারপরে নাগরিক সমাজ, পেশাজীবীরা, ছাত্ররা, যারাই আছেন স্টেক হোল্ডার, সবার কাছ থেকে মতামত নেওয়া। এর পাশাপাশি যে কোনো নাগরিক এখানে রেজিস্ট্রেশন করে তার লিখিত মতামত, মন্তব্য দিতে পারবেন, তারা কি বোধ করেন। আমরা বোধ করছি যে আওয়ামী লীগ কিন্তু রাজনৈতিক দলের ডেফিনেশনের পরে না, এটা একটা থাগিশ অর্গানাইজেশন, এর কোনো ইতিহাস ঐতিহ্য নাই। এর সাথে তুলনীয় হচ্ছে দক্ষিণ আমেরিকার যে ড্রাগ কার্টেল আছে, সিসিলিয়ান মাফিয়াজ আছে, তার সাথে আপনি তুলনা করতে পারবেন। কিন্তু এই কার্টেলের আবার একটা ভোট ব্যাংক আছে, এটা হচ্ছে এখানকার একটা সংকট, বড় ভোট ব্যাংক। এবং এই ভোট ব্যাংকটা হাসিনার ডিপোজড হওয়ার সাথে সাথে নাই হয়ে যায় নাই। এই গোলাম অরাজকতা তৈরি করে যে সেবা দাস আছে, তারাই সমাজে রয়ে গেছে। অতএব তাদেরকে হ্যান্ডেল করবার জন্য আমাদের একটা সেন্সিটিভিটি থাকতে হবে এবং কনসেনসাস হইতে হবে। সেই গণশুনানিতে কে কি আসতে পারে, এবং এটা বিটিভিতে লাইভ হওয়া দরকার, সম্প্রচার হওয়া দরকার। সেখানে দেখেন, আমি বোধ করছি 5-6টা মোটা দাগের ওপিনিয়ন আসবে। একটা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জার্মানি এবং ইটালি যা করেছে, নাৎসিস এবং ফ্যাসিস্টদের অর্গানাইজেশন, সিম্বল, সাইন, অফিস, কাপড় চুপুর, পোশাক সব কিছু নাই করে দিয়েছে, এবং এটাকে একটা হলোকস্ট ডিনায়াল অ্যাক্টের মধ্যে নিয়ে আসছে যে এটা আপনি করলে বিচারযোগ্য হবে। আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলকে ঠিক সেই লেভেলে মুখোমুখি করতে হবে, একটা অপশন। এটা কিভাবে করবেন? আপনার বড় একটা দল বিএনপি যেখানে চায় না, আপনার থিওরি সেখানে কাজ করবে? বলছি কি করা যাবে। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি সাউথ আফ্রিকান মডেলে যেতে পারেন, যে আপনি একটা লিমিটেড জায়গাতে বিচার করবেন, কোন কোন অপরাধ আমি বিচারের বাইরে রাখবো না। যেভাবে আপনার মুক্তিযুদ্ধেরও 4টা অপরাধের বাইরে জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করা হয়েছিল, বাকিদেরকে আপনি সাধারণ ক্ষমার মধ্যে নিয়ে আসবেন। তৃতীয়ত হচ্ছে, যেহেতু আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাই মিলে আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, তাই ঐক্যমতের ভিত্তিতে তাদেরকেও 3টা নির্বাচন থেকে বঞ্চিত করতে হবে। চতুর্থত হচ্ছে, আপনি আওয়ামী লীগের নেতাদের বিচার হচ্ছে আইসিটিতে, একইভাবে আইন সংশোধন করে আপনি ট্রাইব্যুনালে একটা মতামত রাষ্ট্র চাইতে পারে অ্যাটর্নি জেনারেল অফিস থেকে, যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দলের রাজনীতির ব্যাপারে আমরা কি করব। পঞ্চমত, যারা বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন থেকে শুরু করে বিভিন্ন ফৌজদারি অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল, টাকা পাচারের সাথে জড়িত ছিল, তাদেরকে রাজনীতিতে এবং নির্বাচনে নিষিদ্ধ করতে হবে। ষষ্ঠত, কোনো না কোনোভাবে গত 16 বছর ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি মন্ত্রী হওয়া পর্যন্ত এই রাষ্ট্রের বেনিফিশিয়ারি ছিল, রাষ্ট্রের টাকা, ট্যাক্স পেয়ারদের টাকা ওয়েস্ট করেছে, এমন সবাইকে
আপনার সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগ, জাতীয় পার্টি এবং 14 দলের লোকদেরকে নির্বাচন থেকে নিষিদ্ধ করে দিতে হবে। শুধুমাত্র ফ্রেশ ব্লাড যারা আছে, প্রপার কিডনি ট্রান্সপ্লান্ট করার যে জায়গাটা, এই প্রসেসের মধ্য দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করবার অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু সেটার প্রসেস হইতে হবে, আগে ডায়ালিসিস শুরু করতে হবে। কোন অপশনে আমরা যাব, সেই অপশনটা আলোচনা করবার জন্য হচ্ছে গণশুনানি। এই আলোচনাটা বাস্তবায়ন করার জন্য হচ্ছে গণশুনানি, কারণ এখানে ঐক্যমত দরকার। আচ্ছা, এখানে একটু আপনার কাছে আমি একটু শফিক ভাইয়ের কাছেই যাবো। আপনি একটু একদম সংক্ষেপে বলেন যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 14 দলকে 3টা নির্বাচনে তারা আপনাদের অংশ নিতে দেন নাই বা জনগণকে অংশ নিতে দেন নাই, সে কারণে তাদেরকে 3টা নির্বাচনে অংশ না দেওয়া, এটা কি বিচার বলে না প্রতিশোধ পরায়ণতা বলে? এটা প্রতিশোধ না তো, এটা তো হচ্ছে কনসেনসাস। আচ্ছা। অভ্যুত্থান পরবর্তী জনমতই হচ্ছে এখানকার ম্যান্ডেট। এটা মাথায় সেখানে তো রাখতে অনেকে হবে। চাচ্ছে টোটালি রাজনীতি না করতে দেওয়ার সেটা কথা। কে সিদ্ধান্ত নিচ্ছে, কোন প্রসেসে হচ্ছে? জি জি, এটার একটা মতামতের স্পেস থাকতে হবে তো, যে আমরা এই বিষয়ে একটা গণশুনানি করেছি। আপনি দেখবেন স্পেসিফিক কেন, এটা তো 5টাও হতে পারে, একটাও হতে কারণ পারে। তারা আমাদেরকে 3টা নির্বাচন থেকে বঞ্চিত আচ্ছা, করেছে। এটা আপনার দাবি 14, বলা যায়। 18, 24 জি। মতামতের কথা বলছি, যে মতামত। কি কি হতে পারে, সম্ভব। অপশনের কথা বললাম। যেহেতু তারা 3টা নির্বাচন থেকে বঞ্চিত করেছে, গণশুনানির আইনি কাঠামো কিন্তু বাংলাদেশে আছে। আছে। আপনি জানেন যে গ্যাসের আছে, দাম গ্যাসের বাড়ানো, ক্ষেত্রে, বিদ্যুতের দাম বিদ্যুৎ, বাড়ানো, এটা হয়। এখানে কিন্তু গণশুনানি হয়। হয়। গণ অভ্যুত্থানের পরবর্তী ম্যান্ডেটে গণশুনানির কালচার এবং কনসালটেটিভ প্রসেসের কালচার অলরেডি আছে। অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু অনেক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সাথে কনসাল্ট করে সিদ্ধান্ত নিয়েছে, এবং সেটাকে আমরা স্বাগত জানিয়েছি। কেন নয় এই ব্যাপারে? আচ্ছা, একটু শফিক ভাই আপনার কাছে বেশ কয়েকটা বিষয় প্রশ্ন একটু ছোট ছোট করে করতে চাই। সেটা হচ্ছে যে আজকে সরকারের 100 দিনের কার্যক্রম নিয়ে আইন উপদেষ্টা তিনি একটি ব্রিফিং করেছেন, এবং ব্রিফিংয়ের একেবারে শেষ পর্যায়ে তাকে একটি প্রশ্ন করা হয়েছিল, আপনাকে 10-এ কত দিবেন? তিনি 10-এ 4 দিয়েছে। তো আমি আপনার কাছে বলবো না যে আপনি চিফ অ্যাডভাইজারকে কিংবা সরকারকে কত দিবেন, সেটি আমি জিজ্ঞেস করব না। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে আমরা প্রথম দিকে দেখলাম সরকার নেই, তারপরে দেখলাম পুলিশ অনেকটাই ডিমোরালাইজ, সেখান থেকে আস্তে আস্তে করে আপনারা এটাকে একটু শক্ত করার চেষ্টা করছেন, কিন্তু আন্দোলন তো থামছে না। আজকেও তিতুমির কলেজে, গতকালকেও সেখানে আমরা দেখেছি। তার আগে তারা বিশ্ববিদ্যালয় চায়, ঢাকা কলেজ তারাও বিশ্ববিদ্যালয় চায়, এরপরে নিশ্চয়ই বাংলা কলেজ, তেজগাঁও কলেজ, কাজী নজরুল কলেজ তারাও হয়তো চাবে। এরকম মানে দাবি শেষ তো হচ্ছে না। না না, এটা তো ধরেন না, এক্সপেকটেশন, যে কোনো রেভলিউশন এক্সপেকটেশন তৈরি করে। আর আপনার বাস্তবতা হচ্ছে গত 15টা বছর অনেকের মুখ বন্ধ ছিল, অনেকের মাথার উপর দিয়ে ভয় ছিল যে সে এই কথাটা বললে সে নাকি গুম হয়ে যায়। তো হঠাৎ করে যে আন্দোলনটা হলো 15 বছর পরে, সবাই মনে করছে যে সে বিজিত, যে সে জয়ী হয়েছে, এবং ফলে মনে করছে যে এই গভর্নমেন্ট তার কথাগুলো শুনবে। তো ফলে এই যে সবাই আসছে, সবাই আন্দোলন করতে আসছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে তাদের ভয়টা তো নাই, সে জানে পুলিশ তাকে গুলি করতে পারবে না, তাকে হাসিনার বাহিনীর মতো কেউ এসে রাস্তা থেকে ক্লিয়ার করে দিবে না রাবার বুলেট মেরে বা টিয়ার গ্যাস। সে কারণে সেই জন্য তার একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে। এখন আপনাকে এটাকে কিভাবে ম্যানেজ করবেন, এটা হলো আপনার। আমি কি তাকে ব্রুটালি ম্যানেজ করব, নাকি আমি তাকে কনসালটেশনে যে তাকে ম্যানেজ করব? এই জিনিসটা সত্যিকার অর্থে এটা আমি বলবো যে খুবই আনপ্রেসিডেন্টেড, বাট এটা কিন্তু এটা হওয়ারই কথা ছিল। আচ্ছা, আমি যদি এই জায়গাটায় আর কি জন্য বলছিলেন? সরি, আমি বলছিলাম যে এই আন্দোলনগুলো একের পর এক হচ্ছে, মানে আমার প্রশ্নটা ছিল যে আন্দোলন যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে মানুষ করবে, এটি সমস্যা নেই, কিন্তু ভায়োলেন্স তো হচ্ছে। ভায়োলেন্স কেন ঠেকাতে পারছে? ভায়োলেন্স কি এমন ভায়োলেন্স যেমন আমি যদি কয়টা বলবো আপনাকে, গতকালের ঘটনাই বলি যে ট্রেনে যখন তখন 5 জন শিশু সহ 5 জন গার্মেন্টসে আমরা দেখছি মানুষ মারা গেছে, পাহাড়ে দেখছি মানুষ মারা গেছে। কিন্তু আপনি যদি টোটাল পিকচারটা দেখেন, হ্যাঁ, আপনি যদি, আমি ক্রাইমের স্ট্যাটিস্টিক্স গতকাল আমরা দিয়ে দিয়েছি, জি জি জি, আপনি দেখেন ক্রাইম স্ট্যাটিস্টিক ইজ শোয়িং দ্যাট এগুলো, যেটা হচ্ছে যে যেগুলো ঘটনা ঘটছে সেটাকে আপনার অসম্ভব করে পত্রিকাগুলো দেখাচ্ছে যে এই বড় বড় ঘটনা যেই গার্মেন্টস ফ্যাক্টরিতে হচ্ছে, দেখেন, হ্যাঁ, কারা কারা গার্মেন্ট ফ্যাক্টরিতে যেগুলো হচ্ছে, হ্যাঁ, সেই গার্মেন্ট ফ্যাক্টরিগুলো দেখেন বেশিরভাগই ছিল আওয়ামী লীগের কোনো পদধারী লোক। এরা সব পালিয়েছে তো এমন, ওরা পুরো একটা সমস্যা আমাদের জন্য রাখছে। বেক্সিমকো 40,000 ওয়ার্কার, ওরা বেতন টেতন না দিয়ে সব চুরি করে পালিয়েছে। ওদের যে মালিক একজন তো জেলে আছে। তো এখন এর বেতনটা আমাদের দিতে হচ্ছে,
আর যখনই আপনি বেতনে একটু ডিলে করছেন, মানে ওইটা বেতনের গ্যারান্টি, তাহলে সে কি করছে, সে নিজে তো আন্দোলন করছে, আশেপাশে সমস্ত ফ্যাক্টরিতে গিয়েছে। এখন আমি কি গুলি করব? আমি কি তাকে ভায়োলেন্স দিয়ে আমি ইয়ে করব? না, আপনি পালানোর সুযোগ দিলেন কেন? হ্যাঁ, ধরেন আপনি বেক্সিমকোর কথাই বলছেন যে বেতন না দিয়ে সে পালাচ্ছে। আমি যদি এই ব্যক্তিকে ধরে নিই যে সাবেক বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন, তাহলে তিনি তো বিসিবির কমিটি দিলেন, তাকে আমরা ভিডিওতে দেখলাম, বিসিবি থেকে তিনি পদত্যাগ করলেন, তারপরে তাহলে কখন গেল, তিনি পালালো কিভাবে? ভাই আপনি তাহলে তো আপনি কখন পালালো দেখেন নাই? না, আমরা দেশে দেখি নাই। প্রথম 5 তারিখ থেকে 8 তারিখ কোনো গভর্নমেন্ট ছিল না, এরপরে অনেকে পালিয়েছে। তারপরে আপনি 14 তারিখ পর্যন্ত পুলিশ ছিল। কিন্তু আপনাকে তখন যদি কেউ মেরে এসে বাসায় যদি মেরে যায়, আপনি তো ফোন দিয়ে পুলিশের থানায় তো পুলিশ পাবেন না। বাংলাদেশের সোসাইটি, বাংলাদেশের পলিটিক্যাল পার্টি আমার মনে হয় সবচেয়ে মহত্তম কাজ করেছে ওই অগাস্টের কয়টা দিন। যেই ভয়াবহ ফিয়ার ইয়েরা রেস করেছিল এই ওবায়দুল কাদের, যে বা তারা যদি পাওয়ার থেকে আউটস্টেড হয় লক্ষ লক্ষ লোক মারা যাবে। পুরো বাংলাদেশের সোসাইটি মিলে আমরা নিজেদের পুরো এই যে রিভেঞ্জ বা রিট্রিবিউশন, আপনাদের বিএনপির 60 লক্ষ লোকের এগেনস্টে কেস, এই লোকগুলো লাইফ তো হেল্প হয়ে গেছিল, এরা তো রিভেঞ্জ নিতে পারতো, কেউ কিন্তু না। প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তারা এদেরকে মানে আমি আপনার সাথে একমত। এর ফলে না, এখন আপনারা যেটা বলছেন আমি তো দেখতেছি যে এখনকার যে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে থিংস আর ভেরি নরমাল। আপনি প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখাই দিতে। আমি একটা উদাহরণ দিয়েই আপনাকে বলি, 5 থেকে 8 তারিখের পরের ঘটনা। আমরা গণমাধ্যমে এটা কেউ কেউ নিউজে স্ক্রলও দিলেন যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আরাফাত গ্রেফতার বা আটক। আমরা এটির ছবিও দেখলাম এয়ারপোর্টে হাসান মাহমুদের। পরবর্তীতে আমরা দেখলাম তিনি বেলজিয়ামে বসে টকশোতে কথা বলছেন। আমরা আজও জানি না মোহাম্মদ আরাফাত কোথায় আছে। এগুলোর দায়ও কি আপনারা নেবেন? আমি কেমনে তাকে, আমি তো তাকে অ্যারেস্ট করতে হলে আমার পুলিশ পাঠাতে হবে। 8 তারিখে তো ছিল, এর পরে আস্তে আস্তে 8 তারিখের পরেও আপনি কোনো ছবি আপনি দেখেছেন? আমার তো মনে হয় না 8 তারিখের পরে তার কোনো ছবি আমরা দেখতে পেয়েছি। আমরা গভর্নমেন্ট ফর্ম করেছি 8 তারিখ রাতে, পরের দিন ছিল শুক্র শনিবার, তারপরে আপনি কয়েকদিন পুলিশ, বৃহস্পতিবার, হ্যাঁ যেদিন গভর্নমেন্ট ফর্ম হয়েছে ওইটা বৃহস্পতিবার রাতে, তারপরে শুক্র এবং শনি। আচ্ছা, হ্যাঁ, আমরা প্রত্যেকটা জিনিস আমরা তো পুলিশ নাই তো, এবং পুলিশের যে লোকটা ধরবে সে নিজেই তো খুনি। আচ্ছা, আমি যদি ধরে নিই শফিক ভাই, একদম এই প্রশ্নটা শেষ, এই প্রশ্নে আর বাড়াবো না। সেটা হচ্ছে আমি ধরে নিলাম যে মানে আপনারা এই যাদের কথা তারা 8 তারিখ থেকে পালিয়েছে। যদি আমি ধরে নিই যে 8 তারিখের পরে একজনও পালিয়েছে, তার সেগুলো নিয়ে কি আপনারা অ্যাড্রেস করছেন? আমরা অ্যাড্রেস করছি না। আমরা পুলিশকে আমরা কি অ্যারেস্ট করি নাই? পালানোর অভিযোগে কোনো পুলিশ অ্যারেস্ট করেছে আমরা দেখি নাই। অ্যারেস্ট করি নাই, মানে কাউকে পালাতে সহযোগিতা করছে সেজন্য কোনো পুলিশকে অ্যারেস্ট করছেন আমরা দেখি। আমাকে তো পুরো আপনি দেখেন পুরো পুলিশ ফোর্স ডিমোরালাইজড। পুরো পুলিশ ফোর্সকে আমরা যদি এমন থাকতো কোনো ইয়েতে, তাহলে নতুন করে অন্যান্য দেশে হইলে হয়তো বা নতুন করে পুলিশ ফোর্স রেজ করতো, কিন্তু সেটা হলো কি আরো একটা আটার কেওস হয়ে যেত। ঠিক আছে, আমরা যেটা করছি যে যারা টেইন্টেড পুলিশ অফিসার তাদেরকে বাদ দিয়ে পুলিশকে আবার আমরা ঠিক মতো জায়গায় নিয়ে আসতে পেরেছি। এবং আপনি দেখেন না এখন তারা তাদের মতো ডিউটি করছে, একটা জায়গায় এসছে। এবং অলরেডি আপনি গত বছর এই সময় অক্টোবর মাসে 254টা খুন হয়েছে, এই বছর অক্টোবর মাসে খুন হয়েছে 244টা। আচ্ছা, আমরা আরও একটি বিষয় নিয়ে আপনার কাছে প্রশ্ন করবো, আমি একটু ফুয়াদ ভাইয়ের কাছে এসে তারপরে করব। সেটি হচ্ছে যেমন একটি আমরা বলছিলাম আপনাকে, যেমন মানে জনজীবনের শান্তি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য নিয়ে অনেক প্রশ্ন আছে, সেটা নিয়ে একটা প্রশ্ন করব। কিন্তু তার আগে একটু ফুয়াদ ভাই আপনার কাছে এই পালানো প্রসঙ্গে যদি না যাই, একটু পাশে যদি যাই, সেটি হচ্ছে যে পালিয়ে গেছে কিন্তু আবার দেখা যাচ্ছে যে 46 জনের মতো তাদের বিরুদ্ধে মামলা হয়েছে, যার ভিতরে হয়তো 14 জন বা এরকম হয়তো গ্রেফতার আছে, বাকিরাও শেখ হাসিনা সহ অনেকেই পলাতক আছে। তো জুলাই গণহত্যার বিচার এবং সাথে যদি বলি যে আহত যারা এখনো চিকিৎসাধীন আছে তাদের ক্ষেত্রে তাদের সাহায্য সহযোগিতা বলি, চিকিৎসা বলি, সেটিতে সরকার কতটুকু এগিয়েছে বলে মনে হয় আপনার কাছে? প্রথম কথা হচ্ছে ওইটা বলবো নাকি আমি শফিক ভাইয়ের সাথে একটু অ্যাড করি যে বাংলাদেশের ঐতিহাসিক কোন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে সেটা কিন্তু বুঝতে হবে। 71 সালের যুদ্ধেও কিন্তু আমার রাষ্ট্র ভেঙে যায় নাই।
আপনি তখনকার আমলাদের লেখা যদি পড়েন, আপনি দেখবেন যে মহকুমার যারা সাব ডিভিশনাল রেসপন্সিবিলিটি যাদের ছিল, ডিসিএসপিরা যারা ছিল, রেগুলার অফিস করেছে, থানাগুলো ফাংশনাল ছিল, প্রশাসনিক রিলিফ কার্যক্রম চলেছে। গুলিস্তানে একটা ভালো হোটেল মানে আছে, এটা কোন বিখ্যাত সময়ের কথা হোটেল। বলছেন? 71 সালের কথা বলছি। 71 সালে কোন সময়? যুদ্ধ চলা সময়, মানে মুজিবনগর সরকার পুরো গঠনের পর? যুদ্ধ চলা অবস্থায় বাংলাদেশ খুবই স্বাভাবিক ছিল। আচ্ছা। প্রশাসন ভেঙে পড়ে নাই। যদি ভেঙে পড়তো তাহলে যুদ্ধ হইতো না এখানে। আপনি দেখেন রাজ্জাক একটা হোটেল আছে গুলিস্তানে। জি। রাজ্জাকের মালিক আমাকে বলেছেন আমাদেরকে যে তার হোটেলটা 9 মাস খোলা ছিল, রাত থেকে সকাল পর্যন্ত সারা দিন রাত খোলা ছিল, রেগুলার রুটিনে করেছে। গুলিস্তান কেমন একটা জায়গা, খুবই। তো ঢাকা শহরে এইরকম একটা জায়গায় যদি রাজ্জাক হোটেলটা 9 মাসের সারা দিন রাত খোলা থাকে, তাহলে রাষ্ট্রটা কেমন ছিল বুঝতে হবে। বাংলাদেশের এই ধরনের কলাপস অফ স্টেট ইনস্টিটিউশনস যেটা 16 বছরে হয়ে গেছে আগস্টে, এটা ইতিহাসে কখনো হয় নাই, 75-এ হয় নাই। শেখ মুজিব সপরিবারে মারা যাওয়ার পরে 24 ঘন্টার ভিতরে খন্দকার মোশতাককে ডেকে নিয়ে এনে বাকশালের 22 জনকে দিয়ে ক্যাবিনেট শপথ নিয়েছে, রেডিওতে টেলিভিশনে ভাষণ দিয়েছে, ইত্তেফাক হেডলাইন করেছে যে মোশতাকের নেতৃত্বে ক্ষমতা গ্রহণ, সারা দেশবাসীকে আহ্বান করলেন শান্ত থাকার জন্য। 81-তে জিয়াউর রহমান মারা যাওয়ার পরে 90-এর যে গণ অভ্যুত্থান হয়ে গেছে, 2006-7 টেক ওভার, 2000 এই যতগুলো বলেন বাংলাদেশের কোনো টেক ওভারে, বাংলাদেশের কোনো আপহিভালে বাংলাদেশের স্টেট ইনস্টিটিউশন কলাপস করে নাই। পুলিশ ছিল না, যেটা শফিক ভাই কারেক্টলি বলেছেন, গভর্নমেন্ট ছিল না, পার্লামেন্ট নাই, সবই তো দেখছি আগে যা ছিল তাই আছে। না কিছু ছিল না তো 5ই আগস্টে বাংলাদেশ না কি ছিল না, সবই তো ছিল। কিছুই ছিল না। না, কোথায় আপনার কি ছিল? পুলিশটা বাদ দিয়ে আইন শৃঙ্খলা বাহিনী দিলাম। 5 থেকে 8 তারিখ দেশের সচিব সরকার ছিল না। তিনি সচিব ছিলেন না? না, ছিলেন না তো। তিনি তো এখনো সচিব। না, তিনি সচিব ছিলেন না তো ওই সময়। রাষ্ট্র ছিল না তো, রাষ্ট্রের গভর্নেন্স ছিল না। রাষ্ট্র ছিল, শুধু সরকার ছিল না। না, কিছুই ছিল না, কিছুই ছিল না বাংলাদেশে এই 5 থেকে 8 তারিখে। সংসদ ছিল না, পার্লামেন্ট নাই, ইলেক্টেড গভর্নমেন্ট নাই। আমার বাংলাদেশের ইতিহাসে একমাত্র সময় এখন যে আমার কোনো নির্বাচিত স্থানীয় প্রশাসন নাই, কোথাও নাই। ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, উপজেলা বলেন, সিটি কর্পোরেশন বলেন, আপনার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি নাও থাকে, ইলেক্টেড লোকাল অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু রাষ্ট্র চালিয়ে নিতে পারে, কিন্তু সেটা নাই। বাংলাদেশে পুলিশকে থ্রেট করে 2 সপ্তাহ নোটিশ দিয়ে কাজে জয়েন করতে বলা হয়েছে। স্টেটের কিছু ছিল না তো। তো সেই জায়গাতে এই প্রশ্নগুলো যেগুলো গণমাধ্যমে আসছে, এগুলো কিন্তু আওয়ামী এজেন্ডা সার্ভ করছে, এগুলো দিল্লির এজেন্ডা সার্ভ করছে, এগুলো বাংলাদেশের গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিটের সাথে যাচ্ছে না। এই জন্য প্রশ্ন হচ্ছে যে কোন জায়গাতে তারা মই হাতে তুলে নিয়েছেন, সেই সময়টা মাথায় রাখতে হবে, আমরা যেন ভুলে না যাই। গণহত্যার লাশ পড়েছিল, সেই লাশগুলো রাস্তা থেকে ক্যারি করা যায় নাই। এই অবস্থায় আপনার বাংলাদেশে তখন একটা বাস্তবতা বিরাজ করছিল, ইন্টারনেট নাই, মোবাইল নাই, মানুষের মধ্যে অনিশ্চয়তা চলছে, কি হচ্ছে, কে দায়িত্ব নেবে, কু হচ্ছে কিনা, টোটাল ক্যাওয়াস, অ্যানার্কি। না, 5 তারিখের পরে তো ইন্টারনেট ছিল। ফলো আপটা দেখেন না, মানে আমার কাছে তো ইনফরমেশনের ধারাবাহিকতা নাই। না, আমার কাছে মনে হয়েছে যে বরং 5 তারিখে যেরকম আপনি বলছেন সেরকম না হয়ে অনেকটা স্বাভাবিকভাবেই চলছে। মোটেও স্বাভাবিক ছিল না বাংলাদেশ 5 তারিখে। আচ্ছা, 5 তারিখে বাংলাদেশ ওয়াজ এ স্টেট অফ অ্যানার্কি। তাহলে বিপ্লবী সরকার গঠন না করে কেন এই সংবিধান? সেটা অন্য আলোচনা। বাংলাদেশের আওয়ামী ফ্যাসিবাদীদেরকে বুঝতে হবে যে 5 তারিখে আমরা কোথায় ছিলাম। সাডেনলি একটা নাই জায়গা থেকে আমি শতভাগ এক্সপেকটেশনের জায়গাটা করলে এটা অন্যায্য হবে। অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারকে জবাবদিহিতা করতে হবে, যেখানে সেখানে সে ন্যায্যতার ভিত্তিতে ফেল করছে, সেটা আমরা প্রত্যেক দিন করছি। কিন্তু প্রশ্ন হচ্ছে অ্যাজ ইফ একটা রোজি গার্ডেন তারা টেক ওভার করেছে, সাডেনলি আগে তো বাগানে ফুল ছিল, আগে তো আমরা সুইজারল্যান্ড ছিলাম, রাতের বেলা স্নোয়িং, ক্রিসমাসে ঘুমাইলাম, সকালে উঠে দেখি এখানে শুধু গরু জবাই হচ্ছে। বাস্তবতা তা ছিল না তো। ইট ওয়াজ এ টোটাল অ্যানার্কি। নোবডি নোজ হোয়াটস গোয়িং অন ইন দ্য কান্ট্রি। সবাই জুবিলেন্ট ছিল, স্পিরিটেড ছিল যে হাসিনা চলে গেছে। দ্যাট ডাজন্ট মিন রাষ্ট্র ছিল, কিছুই ছিল না। 5, 6, 7, 8 তারিখে আমার পরিচিত বহু লোক এয়ারপোর্ট থেকে আসছে, কোনো স্ট্যাম্প নাই পাসপোর্টে, এবং এই কারণে সে ফিরতি টিকিট করে বিদেশে যেতে পারেন নাই, তার ভিসা বাতিল হয়ে গেছে। একটা ছোট্ট ইনপুট দেই, যদি কিছু না থাকে তাহলে 5 তারিখ বিকাল 4টার সময় সংবাদ সম্মেলন করে আপনার সেনাপ্রধান বললেন সব দায়িত্ব আমি নিচ্ছি।
তাহলে কিছু নাই আমি কেন ধরবো? না না শোনেন, মানে এটা হলো রাষ্ট্র না বোঝার সংকট আর কি। জি প্লিজ একটু রাষ্ট্র ফাংশন করছে তো অনেকগুলো ইনস্টিটিউশনের উপর ভিত্তি করে। যে ধরেন চিফ অ্যাডভাইজার বলল যে কালকে থেকে আমি মানে এখন 10 টাকা সেরে, এক্সাম্পল দেই, 10 টাকা সেরে চাল দেব। জি। এই চালটা বেচবে কে? এই 10 টাকা সেরে চালটা দেবে কে? আর্মি দিবে। উনি যদি বলে থাকেন আর্মি দিতে পারবে? আর যদি আর্মির দিতে না পারে capacity তাহলে আছে? বলবে কেন? রাইট, না এটা দেওয়ার মেশিনারি কোথায়? এটার জন্য আমার স্থানীয় নির্বাচিত প্রতিনিধি লাগবে, জি। স্থানীয় ফাংশনাল প্রশাসন লাগবে, এখন তো দুর্যোগ পুলিশ লাগবে, মিলিটারি লাগবে। তাই তো এটা যুদ্ধের পর মিলিটারি তো অবস্থা। সব সময় ছিল, আমি সেটা বলছি। সেটা তো বলছি, এটা ফাংশন করছে না তো ভাই সব মিলায়ে। আচ্ছা, কারণ মিলিটারি তো military পুলিশিং function- জানে না তো। জি। মিলিটারিকে দিয়ে আপনি খুন খারাপি করাইতে পারবেন, military তো take over মিলিটারি করে তো নাই। পুলিশিং না, জানে take না over তো। করে না, এটাই আমার কথা ছিল। তাহলে বললাম কেন আমি দায়িত্ব না, নিচ্ছি? দায়িত্ব সে নিচ্ছে, ওই সময়টাতে এই দায়িত্ব, এই কথাটা বলা জরুরি ছিল দেশবাসীকে আশ্বস্ত করবার জন্য। তা না হলে সিভিল ওয়ারের দিকে টার্ন করতো, মানুষ অস্ত্র তুলে নিত। নেওয়াটাও কি জরুরি ছিল না? হ্যাঁ অবশ্যই জরুরি ছিল, অস্ত্র তুলে হাতে নেওয়া তো জরুরি জরুরি না না না, আমি বললাম যে এরকম বক্তব্য দেওয়াটা যেমন জরুরি ছিল, খুবই জরুরি ছিল। ইমপ্লিমেন্টটাও জরুরি ছিল না কিনা? ইমপ্লিমেন্ট, এই যে বললাম যে আপনি মেশিনারি তো ওয়ার্ক করছে না, মিলিটারি দিয়ে যুদ্ধ করতে পারবেন, পুলিশিং তো করতে পারবেন না। এখন কি সব ওয়ার্ক করছে ঠিক মতো? না করছে না তো। তাহলে কতদিন এই কথা শুনবো ওয়ার্ক করছে না করছে না না, আমি এই জি, শফিক ভাই, জায়গাটা আপনি ডিফার একটু বলবেন। করি, কেন ওয়ার্ক করছে না, কোথায় আপনি দেখছেন? না, আমি তো প্রশ্ন করেছি। না না, আপনি বলেন, আপনি তো কোশ্চেন আমার কাছে করেছেন, তো এখন মনে হচ্ছে আপনি অনেকটাই work আমাকে করছে। বলেন প্রত্যেকটা জিনিসে আমি উত্তর দিই। আমার তো মনে হচ্ছে এখন ওয়ার্ক করছে, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। হয়তো সেই ওয়ার্ক করাটা যেটা ফুয়াদ ভাই যেটা বোঝাতে চেয়েছেন, আমার কাছে মনে হয় যে প্রত্যাশিতভাবে ওয়ার্ক করছে না, যেহেতু আপনি যে আমি chaotic situation আপনার এ পড়ে এসেছে। প্রত্যাশিত কার কাছে আপনি প্রত্যাশা না, করেন? এটা আমার প্রশ্ন না। আপনি চাচ্ছেন যে বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, জি। সেটা একটা ক্রনিক্যালি একটা ইনএফিশিয়েন্ট ব্যুরোক্রেসি। আপনি তাকে 18 বছর বা 18 কেন, তারও আগে থেকে সে পলিটিসাইজেশন হয়ে তার কিছু নাই, তাকে নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। এবং এই Commission কাজ করা করতে যে আমাদের যেটা হচ্ছে যে আপনি ভাবছেন যে এরা আপনি এমন একটা আনকোর একটা বোলারকে নিয়ে এসে আপনি বলছেন যে তুমি 160 কিলোমিটার পার আওয়ার বেগে বোলিং করো, তো সে তো বোলিংই ঠিক মতো আপনি সিঙ্গাপুরের যে ব্যুরোক্রেসির মতো আপনি এফিসিয়েন্সি চাচ্ছেন ইয়ের থেকে। আমি মনে করি বাংলাদেশ রাইট নাও ইজ এই গত 15-20 বছরে যেই ধরনের নর্মালসি ছিল ঠিক সেই নর্মালসি আছে। পুলিশ কি নরমালসিতে একেবারে আসতে পেরেছে? অবশ্যই আছে, নাহলে তো ক্রাইম স্ট্যাটিস্টিক্স আপনি দেখেন না। না, সেটা পাবলিকও যদি আমি বলি যে না কেউ না, সচেতন- আপনি কেমনে বুঝবেন যে পুলিশ অপারেট করছে কি করছে না? এটা তো আপনি কোনো স্ট্যাটিস্টিক্যাল মেজার আছে। এক হচ্ছে যে থানাগুলোতে তারা আছে কিনা, থানায় থানায় ওরা আছে। আছে। তারপরে হচ্ছে যে আপনি দেখবেন যে ক্রাইম স্ট্যাটিস্টিক্সটা ঠিক আছে কিনা। আপনি তো প্রতি বছর ক্রাইম এমন একটা জিনিস, যে কোনো একটা সোসাইটিতে ওর একটা ক্রাইমের একটা ট্রেন্ড থাকে। ওই সোসাইটিতে বছরে কয়টা খুন হবে সেটারও একটা ট্রেন্ড থাকে। এটা একটা ক্রিমিনোলজির একটা বড় পার্ট। ওইটা দিয়ে আপনি বলতে পারবেন যে এই সোসাইটি কি ঠিকমতো ফাংশন করছে নাকি বেশি ফাংশন করছে। এবং আপনি দেখবেন যে হিস্টোরিক্যালি কিছু কিছু সোসাইটিতে প্রচুর মার্ডার হয়, কিছু কিছু সোসাইটিতে মার্ডারই হচ্ছে না। আপনি ভাবছেন যে প্রচুর 3টা 4টা 5টা মার্ডার আজকে হয়ে গেল ঢাকার মধ্যে, ওইটা প্রত্যেকটা ফ্রন্ট পেজ কভার করে ফেললো, আপনি ভাবছেন যে বাংলাদেশের অবস্থা খুব খারাপ, প্রচুর মার্ডার হচ্ছে। কিন্তু আপনি যখন ওভারঅল স্ট্যাটিস্টিক দেখছেন, ওইটা দেখা যাচ্ছে যে আসলে নাম্বার অফ কিলিং অ্যাকচুয়ালি হ্যাজ ডিক্লাইন। তো আমরাও যেটা বলছি যে আপনি বাংলাদেশের ইকোনমিক ফিগার নেন, বাংলাদেশের ফিগার নেন, কি জন্য, বাট মানুষের মধ্যে হচ্ছে কি এক ধরনের অস্থিরতা সোশ্যাল মিডিয়াতে আছে। সেই সোশ্যাল মিডিয়ার অস্থিরতাটা এখন মেইন স্ট্রিম মিডিয়াতে আসছে, এবং ওই মেইন স্ট্রিম মিডিয়া এই জিনিসগুলোকে দিচ্ছে। আচ্ছা। আপনি একটু স্টেপ ব্যাক করে স্ট্যাটিস্টিকগুলো দেখেন, প্রত্যেকটা ডেভেলপমেন্ট দেখেন, আমি বলি যে বাংলাদেশ ইজ পারফেক্টলি রান। এবং এই গভর্নমেন্টের একটা ব্রিলিয়ান্ট, আমি বলবো অ্যাজ এ আমি হিসেবে না, বলবো যে তারা একটা টার্বুলেন্ট একটা প্লেন একটা টার্বুলেন্সের মধ্যে ছিল, সেটাকে একটা খুব ব্রিলিয়ান্টলি একটা সফট ল্যান্ডিং করিয়েছে। এবং পুরো হয়তোবা আপনি 3-4-5 বছর পরে আপনি এটা বুঝবেন, হিস্টোরিয়ানরা যখন লিখবে তখন বলবে যে কি ভয়াবহ একটা দুর্যোগের মধ্যে বাংলাদেশ ছিল, এবং প্রফেসর ইউনূস লেড গভর্নমেন্ট কি ব্রিলিয়ান্টলি এই দেশকে একটা ঠান্ডাভাবে একটা ট্রানজিশনে নিয়ে গেছে। শফিক ভাই, একটা বিষয় একটু জানতে চাই, এটা মানে যদিও আমাদের প্রতিদিনেরই আলাপ, তারপরেও
সাধারণ মানুষের কাছে আসলে সংস্কার কিংবা এই জিনিসগুলো এত সহজে বোঝে না। নির্বাচন, আওয়ামী লীগ নির্বাচনে আসা, বিএনপি সরকার গঠন করা, এগুলোর থেকে মানুষের কাছে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আমরা আপনার কাছ থেকে আগেও শুনেছি যে সরকার চেষ্টা করে যাচ্ছে নিরন্তরভাবে, কিন্তু শীত এসে গেছে তবুও সবজির দাম কমছে না। আমার যেটা মনে হয় কি, দ্রব্যমূল্য যখন ঊর্ধ্বগতির শব্দটা আপনারা বলেন, জি, তখন আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি গত বছরে কি দাম ছিল আর এই বছরে কি দাম ছিল, আপনি নিজে যখন এটা জিজ্ঞেস করবেন, আপনার নিজের আসলে একটু হোমওয়ার্ক করে আসা উচিত। জি, আমি এটা সবাইকেই বলছি। জি। আপনি যদি হোমওয়ার্ক নেন, আপনি যখন বলেন যে দ্রব্যমূল্য, আপনি তখন কি একটা ব্রডার একটা ন্যারেটিভ নিয়ে আসছেন যে সমস্ত জিনিসপত্রের দামই কিন্তু বাড়া। কিন্তু ব্যাপারটা তো সেটা না। ব্যাপার দুইটা তিনটা আইটেমের দাম হয়তো বা বেড়ে গেছে, কিন্তু আপনি যখন এটাকে ন্যারেট করছেন, এটা মনে হচ্ছে যে বিগার একটা পিকচার, যত আইটেম ছিল সবগুলোর দামই স্কাই হাই। কিন্তু আমার হলো কি, এইটার জন্য একটা ব্রেড মানে বাস্কেট অফ ইয়েতে দেখে। আমরা অবশ্যই বলছি দ্রব্যমূল্যের দাম বেড়েছে, কিন্তু আপনারা যেভাবে জেনারেলাইজ করছেন সেভাবে না। না, এইটা কেন আপনাকে বলছি, ধরেন আমি ধরলাম যে এখন ফুলকপির দাম 100 টাকা কেজি, গত গভর্নমেন্টের সময়ও এই বছরে এই সময় ছিল। আপনি কি ছিল 100 টাকা আমি কেজি আজকে? মানে কবে হয়তো কিনছেন আপনি? না, আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে যদি না বলি। না, উদাহরণ না, আপনি এখানে এই যে আপনি 100, আরেকজন কিন্তু আপনার এটাকে হচ্ছে এই দেখো আজকে কিন্তু ইয়ের দাম 100 আচ্ছা, টাকা কেজি। আমি কোনো পণ্যের নাম বলে যদি বলি, আপনাকে বোঝানোর জন্য বলছি, আমার প্রশ্নটা বোঝানোর জন্য, যে প্রোডাক্টটার দাম 1 বছর আগে এই সময় 90 টাকা ছিল, সেই প্রোডাক্টের দাম এখনো যদি 90 টাকা থাকে, মানুষের গণ অভ্যুত্থানের সরকার তো মানুষের প্রত্যাশাতেও বেশি, তো মাঝখানে যে সিন্ডিকেটটা, তার মানে সেটা এখনো ভাঙে নাই। এটা আপনি তো এটা আবার জেনারেলাইজ হ্যাঁ, জেনারেলাইজই করছি, আপনি একটু স্পেসিফিক করেন। হ্যাঁ, সিন্ডিকেটের ব্যাপারটা তো খুবই একটা বায়বীয় জিনিস। জি, ঠিক আছে, মধ্যস্বত্বভোগী মধ্যস্বত্বভোগী আছে বাংলাদেশে। যখন সাপ্লাই কনস্ট্যান্ট থাকে তখন এই স্পেকুলেশনটা হয়। আবার আমি তো এই যে এটা হলো কারণ বাজার না, হ্যাঁ, কারণ বাজারে আপনি কয়দিন পরে যখন দেখবেন যে পুরো এক ট্রাক, আপনি এখন যেটা হচ্ছে যে যেটা গ্রোয়ার লেভেলে একটা 20 টাকার কফি ঢাকা এসে এটা হয়তো 50 টাকা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি ভাবছেন যে তাহলে ওইখান থেকে এসে এটা কেন 2.5 গুণ দাম বাড়লো। ঠিক আছে, আপনার ট্রাকের চাঁদাবাজি হচ্ছে, সিন্ডিকেট অপার হচ্ছে, আপনি দেখছেন এই জিনিসই 2 মাস পরে যখন মার্কেট গ্লাট হয়ে যাবে, তখন দেখবেন যে আমি নিজে দেখছি যে কারণ বাজারে এক ট্রাক নিয়ে আসছে, কি যেন কফি নিয়ে আসছে, সে 5 টাকা করে কফি ওইখান থেকে নিয়ে আসছে, এইখানে 10 টাকা করে, সে আইসা দেখে যে এত ট্রাক আসছে, সে 1 টাকা করেও বিক্রি করতে পারতেছে না। আচ্ছা, তাহলে তো এই পুরো সিন্ডিকেটটা অপারেট তখনই করে, আমি বললাম তখনই করে যখন সাপ্লাই কনস্ট্যান্ট থাকে। আপনার একটু বুঝতে হবে যে এই বছর 6টা বন্যা হয়েছে। ঠিক আছে, আর সিন্ডিকেট তো পুরোপুরি যায় নাই। আমি তো বলছি না যে আমি এদেরকে শেষ করতে পেরেছি বা আমি এদেরকে সবাইকে আমি সাপ্লাই কনস্ট্যান্টটা দিচ্ছি। আর হিস্টোরিক্যালি আপনি ইন্ডিয়ান মার্কেট আর বাংলাদেশের মার্কেট, এদের একটা নেচার হচ্ছে যে এখানে অর্গানাইজড আপনার রিটেলার নাই। অর্গানাইজড রিটেলার যখনই থাকবে না, হ্যাঁ, আমরা আমেরিকায় আপনি কেন মার্কেট স্টিডি থাকে বা ইউকেতে কেন মার্কেটে, ওদের রিটেলটা পুরোপুরি অর্গানাইজড। কেন, যে গ্রোয়ারে কিনছে সেই আবার এদেরকে বিক্রি করছে। ওয়ালমার্ট গ্রোয়ারে এসে ওয়ালমার্টের কাছে দিচ্ছে, ওয়ালমার্ট আপনার কাছে, ফলে তার তো সাপ্লাই কনস্ট্যান্ট নাই। আমার এখানে রিটেলটা অর্গানাইজড না। ওকে, এক বাক্যে যদি একটু বলেন যে আমাদের সামনে কি দ্রব্যমূল্য নিয়ে আশার বাণী আপনি শোনাবেন কিনা, বা আমরা তো আশার অলরেডি দেখছেন, ডিমের দাম কমেছে, অন্যান্য শাকসবজির দাম প্রত্যেকটার দাম কমেছে। ওকে, আমরা একদম শেষ, ফুয়াদ ভাই আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনি যত ছোট উত্তর দিবেন আমাদের জন্য সুবিধা হবে। সেটি হচ্ছে যে আমরা প্রশ্ন করেছেন ওটা উত্তর দিতে চাচ্ছিলাম যে আপনার যারা গণহত্যার শিকার হয়েছে, আহত, এইটার সঙ্গে মিলাই বলি একবারে, আপনি দেন যে এই সরকারের আসলে সফলতার সবচেয়ে বড় জায়গা কোনটা দেখেন, ব্যর্থতার জায়গা কোনটা দেখেন? সফলতার সবচেয়ে বড় জায়গা হচ্ছে দেশকে গৃহযুদ্ধ থেকে বাঁচিয়ে দিয়েছে। ওকে, এমন একটা জায়গাতে তারা ক্ষমতাটা নিয়েছে যেখানে আপনার অনেক পক্ষের অস্ত্র নিয়ে আসার এবং এই যুদ্ধটা চারদিকে ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা ছিল, এবং বিদেশি মদত এখানে যোগ হইতো। এইটা হচ্ছে সবচেয়ে বড় সাকসেস। দ্বিতীয়ত হচ্ছে যে কনসালটেটিভ প্রসেস, তার বড় সাকসেস।
সে মেজর যত স্টেক হোল্ডার আছে সবার সাথে সে কোনো না কোনো ফর্মে কথাবার্তা বলছে। এটা আপনি বলতে পারেন হয়তো আরেকটু বেশি কথা বলা দরকার, আরেকটু বেশি বিষয়ে কথা বলা দরকার, সেগুলো নিয়ে মতবিরোধ থাকতে পারে, বাট কথা সে বলছে। তৃতীয়ত হচ্ছে তার ফোকাস যেটা আছে সংস্কার এবং নির্বাচন, তার কোনো জায়গা থেকে সে সরে আসে নাই। চতুর্থত হচ্ছে অর্থনীতিকে সে স্টেডিলি ট্র্যাকে উঠিয়ে দিয়েছে। তার এক্সপোর্ট বেড়েছে, এরপর রেমিটেন্স আয় বেড়েছে, রিজার্ভ স্টেডিলি বাড়ছে, $2 বিলিয়ন আপনার ঋণ পরিশোধ করেছে, কোনো ডেট পেমেন্টে আপনার সে ডিফল্ট করে নাই, সে ইকোনমিক রিফর্ম, ফাইন্যান্সিয়াল রিফর্ম, টাস্কফোর্স যেটা দরকার প্রত্যেকটা সে স্টেবিলাইজ করেছে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হয়েছে, প্রফেশনাল অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। একটা যেটা জিনিস আমরা প্রধান উপদেষ্টাকে বলেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ তারা করে নাই, তারা অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছে। সেটা হচ্ছে দেশের ইতিহাসের নৃশংসতম গণহত্যার বিচারের জন্য একটা গণতদন্ত কমিশনের দাবি আমরা করেছি। আমেরিকার সেনেট হিয়ারিং এর মডেলে এটা বিটিভি সম্প্রচার করবে, পার্লামেন্ট বিল্ডিং থেকে এটা একটা উন্মুক্ত প্রসেসে মানুষ মতামত দেবে, জুন জুলাই আগস্টের গল্প বলবে, কার কি হয়েছে এই গল্পটা আমরা শুনতে চাই পাবলিকলি। ওকে, অনেক ধন্যবাদ শফিকুল আলম এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এত রাতে এতক্ষণ কষ্ট করে সময় নিয়ে আমাদের এই আলোচনা শোনার জন্য। শুধু এতটুকু বলবো যে আমরা সবাই চাই বাংলাদেশ ভালোভাবে এগিয়ে যাক, শান্তিপূর্ণভাবে এগিয়ে যাক। যেমন এখানে গণতন্ত্র চর্চারও সঠিক পথ থাকবে, নির্বাচনও যেমন হবে ঠিক তেমনি কাঙ্ক্ষিত সংস্কার হবে। বিশেষ করে জনভোগান্তির যে বিষয়গুলো আছে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বলি কিংবা জনজীবনের শান্তি শৃঙ্খলা বলি, সে জায়গা থেকে রাষ্ট্র তার কাঙ্ক্ষিত অবস্থানে পৌঁছাবে, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।